এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আমাদের প্রিয় টেলিভিশন আরটিভির পর্দায়, স্বাগত সবাইকে চোখ আর দৃষ্টিশক্তির সমস্যা ও পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর অর্গান চোখের সমস্যার জন্য আজকাল কোনো বয়সের সীমারেখা থাকে না। শিশু থেকে বয়স্ক যে কোনো বয়সেই চোখের বিবিধ সমস্যা দেখা দিয়ে থাকে। প্রাসঙ্গিকভাবে আজ আমরা আলোচনা করব টেরা চোখ ও শিশুদের চোখের অন্যান্য সমস্যা নিয়ে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে থাকছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট, শিশু চক্ষুরোগ বিশেষজ্ঞ ও টেরা চক্ষু বিষয়ক সার্জন ডাক্তার নাবিলা রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে আসছি, সেটি হচ্ছে এই যে শিশুদের বা নবজাতক যারা রয়েছে বিশেষত, তাদের যে চোখ দিয়ে পানি পড়ছে, এর আসলে কারণ কি রয়েছে? ধন্যবাদ আপনাকে। শিশুদের চোখ দিয়ে যে পানি পড়া, বিশেষ করে নবজাতকদের চোখ দিয়ে পানি পড়া কিংবা তার সাথে পিছুটি যাওয়া, এটা আমাদের দেশে বলতে পারেন অন্তত 20% বাচ্চার এই সমস্যাটা হয়ে থাকে জন্মের পরপর। এটার কারণটা, প্রধান কারণ হচ্ছে যে আমাদের যে নেত্রনালীটা আছে, সেই নেত্রনালী দেখা যায় যে অনেক সময় জন্মগতভাবে কিছু কিছু বাচ্চার সরু থাকে, এবং অথবা অনেক সময় দেখা যায় যে ময়লা জমে থাকে। ময়লা জমে জায়গাটাকে তখন আমাদের নর্মাল যে পানির ফ্লোটা, সেটা ফ্লো হতে পারছে না। আমি একটা ছবির মাধ্যমে যদি দেখাতে পারি পিছিয়ে, তাহলে ভালো হয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের চোখের যে গ্ল্যান্ড থেকে পানি সিক্রেশন হয়ে পুরো নাক পর্যন্ত অনেকগুলো পাথওয়ে আমাদের পানি যেতে হচ্ছে। এই পাথওয়ের যে কোনো একটা পাথওয়েতে হয়তো কোনো কারণে শুরু হয়ে আছে কিংবা কোনো কারণে ব্লক হয়ে আছে, যার কারণে নবজাতকের পানির উপচে পড়ার সমস্যাটা হতে পারে আর কি। এর মধ্যে কমনলি যেটা দেখা যায়, আমাদের জন্মের সাথে সাথে নাকের নিচের দিকে একটা মিউকোসাল ফোল্ড আছে, যেটাকে আমরা হ্যাসনার ভালভ বলে থাকি। জন্মগতভাবে সাধারণত জন্মের সাথে সাথে ওই হ্যাসনার ভালভে একটা ছিদ্র হয়ে যায়। কিছু কিছু বাচ্চা সেই ভালভে ছিদ্রটা হয় না, যার কারণে সেটা বন্ধ থাকার কারণে পানিটা ওভারফ্লো হয়ে উপর দিকে চলে আসে। তো সেই ক্ষেত্রে আর কি আমাদের বাচ্চাদের চোখ দিয়ে পানি পড়া কিংবা পিছুটি জমার এই সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসে। অ্যানিমেশনের মাধ্যমে যদি দেখতে পারেন যে পানিটা কি রূপে প্রবাহিত হচ্ছে, জি, এটি একটি নর্মাল ফ্লো দেখতে পাচ্ছেন। ঠিক এই কমন যেটা ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট দেখা যাচ্ছে, লম্বা যে সরু পথটি, হ্যাঁ, এটি দেখেন শুরু হয়ে গেল। ঠিক এই কারণেই বাচ্চাদের দেখা যাচ্ছে যে চোখের উপর দিয়ে পানিটা নিচে দিয়ে প্রবাহিত হতে পারছে না, বিধায় চোখ দিয়ে উপর দিয়ে বের হয়ে আসছে। আমাদের এই সমস্যাটার জন্য প্রথম বয়স মানে 0 দিন থেকে শুরু করে 17 মাস বয়স পর্যন্ত আমরা যেই চিকিৎসাটা দিয়ে থাকি, সেটাকে আমরা ডিজিটাল হাইড্রোস্ট্যাটিক প্রেশার, যেটাকে আমরা মেসেজ কিংবা ব্যায়াম, আপনি যেটাই বলেন না কেন, সেটা বলে আমাদের প্যারেন্টসকে কাউন্সেলিং করা লাগে। প্রথমত কাউন্সেলিং হচ্ছে কোনো ওষুধে এটা ভালো হবে না। আমরা যদি একটা প্রপার প্রেশার ক্রিয়েট করে ওই নেজোল্যাক্রিমাল ডাক্টের ভিতরে যে ভালভটা আছে, সেই ভালভটাকে যদি কোনোভাবে যদি আমরা ওপেন করে দিতে পারি প্রেশার দেওয়ার মাধ্যমে, তাহলেই বাচ্চার পানি যাওয়ার পথটা সচল হয়ে গেল। এবং এটার জন্য আমাদের প্যারেন্টসকে অনেক বেশি করে কাউন্সেলিং করা প্রয়োজন, যে আপনারা ধৈর্য হারাবেন না। কিছু কিছু বাচ্চার 1 বছর থেকে 1.5 বছর সময় লেগে যেতে পারে। আর যদি ভালো হওয়ার থাকে, তাহলে অনেক সময় দেখা যায় একটা সিঙ্গেল এপিসোডেও যদি আপনি খুব বেশি প্রেশার ক্রিয়েট করে দেন, হয়তো বাচ্চার তখন নালীর এই বন্ধটা অনেক সময় দেখা যায় খুলে যায় সাথে সাথে। কিন্তু প্রপার ওয়েতে ব্যায়াম করা এবং সময় মতো দিনে কতবার দেওয়া হয়, এই জিনিসটা আমাদের প্যারেন্টসকে খুব ভালোভাবে কাউন্সেলিং করা প্রয়োজন। এটা তো নিশ্চয়ই আপনারা শিখিয়ে দেন। অবশ্যই আমরা এটা ওপিডিতে আমাদের এটা শিখিয়ে দেওয়াটা হচ্ছে কি বলবো, আমাদের দায়িত্ব। এবং কোনোভাবে যদি প্যারেন্টস ভুলেও যায়, বারবার আমরা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা বাধ্য। ইন দ্যাট কেস মেসেজে তো ভালো হলোই, যদি না হয় সেক্ষেত্রে আমাদের তখন সেটাও আমাদের প্যারেন্টসকে কাউন্সেলিং করা লাগে, যে জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়ার মাধ্যমে আমরা বাচ্চাটার নালীটাকে তখন প্রশস্ত করে দেওয়ার চেষ্টা করি। এটারও একটা অ্যানিমেশন আছে, যদি দেখাতে পারি তাহলে ওটাই মনে হয় ভালো হয়। জি, এখানে দেখতে পাচ্ছেন যে চোখের যেই ডাকটা ব্লক আছে, হলুদ যে পোর্শনটা আপনি দেখতে পাচ্ছেন, উপরে পাংটাম, আপার পাংটাম এবং লোয়ার পাংটাম, এই পাংটামগুলোকে আমরা প্রথমে ডায়ালেটর দিয়ে আমরা একটু প্রশস্ত করে দিচ্ছি। এরপর চিকন প্রবের সাহায্যে একদম সরাসরি এই প্রেশারটা প্রয়োগের মাধ্যমে আমরা ভালভটাকে আমরা
ছিদ্র করে দিচ্ছি, যার কারণে আমাদের পথটা তখন প্রশস্ত হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি। তবে হ্যাঁ, এই এটাকে আমরা প্রবিং এবং সিরিঞ্জিং বলছি। প্রবিং এবং সিরিঞ্জিংটা যদি আমরা আর্লি এজে করতে পারি, এটার রেজাল্ট খুব ভালো, মানে এটার প্রগনোসিসটা খুব বেশি ভালো পাওয়া যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আর্লি এজে করার পরেও অনেক বাচ্চাদের হয়তো পানি পড়ার সমস্যাটা পুরোপুরি যায় না, সেই ক্ষেত্রে আমাদের রিপ্রবিং করারও ইন্ডিকেশন রয়েছে। আরেকটি বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানবো, সেটি হচ্ছে টেরা চোখ। সেটি আসলে কেন হয় এবং কি কি ধরনের টেরা চোখ রয়েছে এবং এর চিকিৎসা পদ্ধতি, একসাথে আসলে অনেকগুলো প্রশ্ন। ঠিক আছে, টেরা চোখ বোঝার জন্য অ্যাকচুয়ালি আমাদের কিছু, আচ্ছা এই ছবিটা দিয়ে আপনারা দেখছেন যে নর্মাল চোখ, তারপরেই দেখেন আছে যেটাকে আমরা ইজোট্রপিয়া বলছি, যেমন চোখের মণিটা নাকের দিকে ঘুরে যাচ্ছে। এক্সোট্রপিয়া বলছি, চোখের মণিটা আমাদের কানের দিকে চলে আসছে। হাইপোট্রপিয়া, একটা মণি নিচের দিকে নেমে আছে। হাইপারট্রপিয়া, একটা মণি উপরের দিকে চলে যাচ্ছে। এই সবগুলোকেই কিন্তু আমরা টেরা চোখের ভ্যারাইটি হিসেবে বিবেচনা করি। আর চোখের কিছু নর্মাল মুভমেন্ট আছে যেটা প্রতিনিয়ত আমরা হচ্ছে আমাদের, কিন্তু হয়তো আমরা বুঝতে পারছি না, সেটা বোঝানোর জন্য আমি একটা অ্যানিমেশনের মাধ্যমে বোঝাতে চাচ্ছি। এখানে আপনি দেখেন, আমরা এক চোখ ঢেকে দিলাম, খুব সুন্দরভাবে কিন্তু চোখটা ঘুরছে, এটা আমাদের নর্মাল ফিজিওলজি। হ্যাঁ, এখন দুই চোখ, সিমেট্রি, এটা বলতে পারেন একটি দুই চোখের সামঞ্জস্য। যখনই এই দুই চোখের সামঞ্জস্যের মধ্যে কোনো রকমের ব্রেক আসছে, কোনো মাসেলের দুর্বলতা হচ্ছে, মাংসপেশির দুর্বলতা, তখনই কিন্তু আমরা এই যে ভ্যারাইটিগুলো দেখালাম যে কোনো একটা হয়ে যেতে পারে, যেটাকে আমরা টেরা চোখ বলছি, স্কুইন্ট বলছি। এটা হচ্ছে একটা কারণ যে টেরা চোখ হওয়ার, যে মাসেল ইমব্যালেন্স, মাসেলের দুর্বলতা। বেশ কিছু মাসেলের সমন্বয় মানে একইভাবে কাজ করছে আমাদের চোখগুলোকে সোজা ধরে রাখার জন্য। কোনো কারণে যদি একটা মাসেলের মধ্যে দুর্বলতা কিংবা দুটা মাসেলের মধ্যে দুর্বলতা দেখা যায়, তখনই টেরা চোখ হচ্ছে। আরেকটা কারণ হচ্ছে যে জন্মগতভাবে কিছু বাচ্চার দেখা যাচ্ছে যে পাওয়ারের সমস্যা, কিন্তু চশমা পড়ছে না, তারা হয়তো বুঝতেই পারছে না যে বাচ্চার পাওয়ারের সমস্যা, কম দেখছে। তো কম দেখতে দেখতে একটা সময় দেখা যাচ্ছে যে দুটা চোখের মধ্যে কোনো চোখ হয়তো লেজি হয়ে যাচ্ছে, চোখটা দিয়ে হয়তো ভিশন কমে যাচ্ছে, যার কারণে আস্তে আস্তে চোখটা বেঁকে যাচ্ছে। এটাও একটা রিজন হতে পারে। আবার জন্মগতভাবে কিছু বাচ্চার অনেক সময় রেটিনা, যেটা একদম আমাদের যেই অংশটা দিয়ে ব্রেনের সাথে আমাদের সরাসরি কানেকশন, অনেক সময় সেখানে দেখা যাচ্ছে যে কোনো একটা জন্মগত ত্রুটির কারণে হয়তো সেখানে কোনো দাগ পড়ে গিয়েছে কিংবা ইনফেকশন জনিত কারণে ওখানে কোনো ক্ষত হয়ে আছে, যেটা কিনা পার্মানেন্ট, সেটার জন্য কিন্তু চোখটা আস্তে আস্তে টেরা হতে থাকে। নিশ্চয়ই। লক্ষ্মী টেরা, অনেকে আবার এই বিষয়টিকে একেবারে আশীর্বাদ হিসেবেও দেখেন। এই লক্ষ্মী টেরা কথাটির অর্থ আসলে কি? আচ্ছা, লক্ষ্মী টেরাটা হচ্ছে, এটা টোটালি হচ্ছে একটা মিথ, যেটা আমাদের হচ্ছে পূর্বপুরুষদের সময়ে যেটা হতো যে কোনো পরিবারে এই টেরা, লক্ষ্মী টেরা যেটাকে বলে, যা বা আমরা আমাদের টার্মে যেটা বলি যে ইন্টারমিটেন্ট এক্সটি, যেটা কিনা সবসময় বোঝা যায় না, হঠাৎ হঠাৎ বোঝা যায়, তারপরেও সেটা কিন্তু টেরা কখনো লক্ষ্মী হতে পারে না। তো লক্ষ্মী কথাটার সূচনাটা হয়েছে এভাবে যে পূর্বপুরুষদের তখন যদি কোনো পরিবারে এরকম টেরা নিয়ে জন্ম নিত, তখন তারা দেখা যেত যে অ্যাকচুয়ালি তারা পড়াশোনা কিংবা খুব বেশি এগিয়ে যেতে দেয়া হতো না, তাদেরকে সরাসরি ব্যবসার কাজে পাঠিয়ে দেওয়া হতো। তাদের মাধ্যমে বাসায় হচ্ছে আয় ইনকাম হতো। লক্ষ্মী কথাটা, জি, ওইখান থেকেই কথাটা এসেছে যে লক্ষ্মী টেরা, যে এদের যারা আছে এই ধরনের টেরা নিয়ে যারা জন্ম নিয়েছে তারা লক্ষ্মী, তাদের দ্বারা ফ্যামিলিতে আয় ইনকাম হচ্ছে, ব্যবসাতে নেমে যেতে পারছে তারা খুব আর্লি। জাস্ট কথাটা হচ্ছে এখান থেকেই এসেছে। বাট যেটা সত্যি কথা, মেডিকেলের ভাষায় আসলে সেটিকে কি বলে সেটি একটু জানবো। হ্যাঁ, ইন্টারমিটেন্ট এক্সটি যেটা বলছি, যে কখনো বোঝা যায় কখনো বোঝা যায় না। বিশেষ করে অন্যমনস্ক যখন থাকে বাচ্চারা, তখন প্যারেন্টসরা এসে আমাদেরকে বলে হ্যাঁ ও যখন অন্যমনস্ক থাকে কিংবা টিভির দিকে তাকিয়ে থাকে তখন চোখটা একদিকে ঘুরে যাচ্ছে, আবারই যখন আমরা তাকে সচেতন করছি সাথে সাথে চোখটা সোজা করে ফেলছে। বাট ইভেনচুয়ালি হয় কি, এটা যদি ওই সময় যদি চিকিৎসাটা নেওয়া শুরু করা না হয়, তখন যেটা হয় যে ওটা একটা সময় স্থায়ী হয়ে যায়। জি, এই যে টেরা চোখ নিয়ে আমরা কথা বলছিলাম, এই টেরা চোখে যদি চিকিৎসা না করায় তাহলে আসলে পরবর্তীতে কি কি ক্ষতির সম্মুখীন তিনি হতে পারেন? আচ্ছা, ক্ষতি বলতে যেটা হয় যে প্রথমত একটা আমাদের সোশ্যালি অ্যাকসেপ্টেন্স একটা ব্যাপার আছে। যে কোনো ক্ষেত্রেই সেই মানুষটার, আপনি স্কুল কলেজ বলেন, আপনি চাকরির ক্ষেত্রে বলেন কিংবা আপনি বিয়ে শাদীর ক্ষেত্রে বলেন, তার একটা ডেফিনেটলি একটা ধাক্কা খেতে হবে। এটা আপনার এটা হচ্ছে একটা সোশ্যালি তার একটা ক্ষতি বলতে পারেন। আরেকটা যেটা হচ্ছে যে তার দৃষ্টিটা কমে যায়, তার যে বাঁকা চোখটা আছে সেই বাঁকা চোখে কিন্তু তার দৃষ্টিটা খারাপ থাকে। এবং আধুনিক যুগে যেটা হয় যে আমরা সব কিছু কিন্তু 3D ভিশন নিয়ে আমরা এখন কাজ করছি। আমরা মুভি হলে যাচ্ছি, আমরা কিন্তু 3D গ্লাস পরে দেখছি,
সেই মানুষটা কিন্তু কোনো দিনও 3D মুভির এনজয় করতে পারবে না যদি না তার তারা ঠিক হচ্ছে, কারণ তার কোনো ডেপথ অফ ভিশন থাকছে না, তার চোখের কোনো ডেপথ অফ নলেজই নাই। এটা হচ্ছে তার অনেক বড় একটা ক্ষতি। বাচ্চাদের আমরা প্রায়শই কিন্তু মাথা ব্যথা হয়েছে এটি বলতে শুনি, কি কারণে হচ্ছে এই মাথা ব্যথা এবং এর আসলে প্রতিকার কি কি রয়েছে? প্রতিকার পরে আসি। মাথা ব্যথার মেইন কারণ হচ্ছে যে আধুনিক যুগে যেটা হচ্ছে, যদি প্রথম কারণ আমরা বলি সেটা হচ্ছে ডিভাইস অ্যাডিকশন। বাচ্চারা অসম্ভব রেস্টলেস থাকছে ইদানিংকালে। তারা দেখা যাচ্ছে যে তারা স্কুলে যাচ্ছে, পড়াশোনার পরে তারা বাসায় ফেরত এসে যেই টাইমটা তাদের রেস্ট নেওয়ার কথা সেই টাইমটা তারা ডিভাইস নিয়ে বসে যাচ্ছে। সো আমি সত্যি কথা যেটা একটা বাচ্চাকে বলি যে যদি তুমি 10 ঘন্টা টানা হাঁটতে পারো তাহলে তুমি ডিভাইস দেখো। তোমার পা যদি ব্যথা না হয় তাহলে তোমার চোখও টানা 10 ঘন্টা ইউজ করলে ব্যথা হবে না। তখন বাচ্চাটা চুপ হয়ে যায়। তার মানে হচ্ছে এই যে আপনার চোখটাকে আরাম দিতে হবে। চোখটাকে আপনি আরাম না দিলেই আপনার মাথা ব্যথা হচ্ছে, এবং বাচ্চারা এই কারণে সবচেয়ে বেশি ভুগছে ইদানিংকালে মাথা ব্যথার জন্য। তার উপর তো আছে যে আনকারেক্টেড রিফ্র্যাক্টিভ এরর, যেটা আমরা বলি যে তার হয়তো সামান্যতম পাওয়ার লাগছে বাট সে হয়তো চশমা পড়ছে না। অনেক বাচ্চা আছে যে পাওয়ার চশমা দেয়া হয়েছে বাট সে পড়ছে না, তার ভালো লাগছে না, এটা তার মাথা ব্যথার একটা কারণ। আরেকটা আবার অনেকে তো ইরেগুলার ভাবেও পড়ছে। হ্যাঁ, সেটাই বলছি, ইরেগুলার চশমা ইরেগুলার ভাবে পড়লে আসলে সেটা তার বরং ক্ষতিই হবে, কারণ ওই চশমার সাথে তার চোখ কখনোই অ্যাডজাস্ট করতে পারবে না। আর আরেকটা মাথা ব্যথার কারণ যেটা হচ্ছে যে বাচ্চাদের ঠান্ডার সমস্যা, সাইনোসাইটিস আমরা যেটাকে বলে থাকি, যে তাদের হয়তো দেখা যায় নাক বেশিরভাগ সময় বন্ধ থাকছে, পলিপ হয়ে আছে নাকে, তাদের সাইনাসটা একেবারেই ইনফ্ল্যামড হয়ে আছে, কিন্তু তাদের হয়তো সেটার কোনো আর কি আইডিয়া নাই, যার কারণে তারা ভাবছে যে মাথা ব্যথা মানেই চোখের সমস্যা। তখন দেখা যাচ্ছে যে আমরা চোখের পরীক্ষা করে দেখছি সব কিছু ভালো, তবে ঠান্ডার সমস্যা আছে। জাস্ট একটা সিম্পল এক্সরে করেই আমরা দেখতে পাচ্ছি যে তার সাইনোসাইটিস আছে। সেই ক্ষেত্রে সাইনোসাইটিসের লাইনে ট্রিটমেন্ট দিলে তার মাথা ব্যথা চলে যাচ্ছে। শিশুদের চোখের এই পাওয়ারের এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। দর্শক, টেরা চোখ ও শিশুদের চোখের অন্যান্য সমস্যা নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ ও টেরা চক্ষু বিষয়ক সার্জন ডাক্তার নাবিলা রহমান। এই আলোচনায় আবারও ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে, সঙ্গেই থাকবেন। বিরতি শেষে আবারও ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। টেরা চোখ ও শিশুদের চোখের অন্যান্য সমস্যা নিয়ে আজ আলোচনা করছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ ও টেরা চক্ষু বিষয়ক সার্জন ডাক্তার নাবিলা রহমান। ফিরছি আলাপে। আমরা শুনছিলাম আসলে অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে, সেক্ষেত্রে আসলে আমরা যদি আরেকটি বিষয় একটু জানতে পারি, সেটি হচ্ছে অলস চোখ। আমরা অনেকের ক্ষেত্রেই দেখি, এটি বলতে আসলে কি বোঝায়? অলস চোখ বা আমরা আমাদের টার্মে যদি ইউজ করি যে অ্যামব্লায়োপিয়া, লেজি আই, এটা মূলত তাদের ক্ষেত্রেই হচ্ছে যারা কিনা চশমা দীর্ঘ সময় ধরে তাদের প্রয়োজন কিন্তু তারা ব্যবহার করছে না, তাদের ডায়াগনোসিসই হয়েছে হয়তো লেট করে, এটা একটা কারণ। অথবা দেখা যাচ্ছে যে চশমা পড়ছে, ইরেগুলারলি পড়ছে, তাদের ক্ষেত্রে লেজি আই হচ্ছে। লেজি আইটা আমরা এই জন্য বলছি যে চশমা পরে একটা বাচ্চার যতটুকু দেখতে পারার কথা, আমাদের যেটা ভিজুয়াল অ্যাকুইটি চার্ট যেটা আমরা 6/6 বলে থাকি, সেই ক্ষেত্রে যদি চশমা দেওয়ার পরেও মানে বেস্ট কারেক্টেড গ্লাস পরার পরেও যদি দেখা যাচ্ছে যে 6/12-এর বেশি তারা পড়তে পারছে না, তখনই সেই ক্ষেত্রে আমরা সেই চোখটাকে লেজি আই বা অ্যামব্লায়োপিয়া হিসেবে আমরা ডায়াগনোসিস করছি। লেজি আইটা হওয়ার পিছিয়ে আসলে কারণ বিভিন্নটাই হতে পারে, যে দীর্ঘদিন যেটা বললাম দীর্ঘদিন চশমা ব্যবহার না করার ফলে, আর একটা হচ্ছে যে ইরেগুলারিটি। বাট এটা থেকে খুব ইজিলি পরিত্রাণও পাওয়া যায় যদি কিনা আর কি আমাদের দেয়া পরামর্শ অনুযায়ী চলতে পারে বাচ্চাটা, এবং সেটা যদি খুব আর্লি এজে ডিটেক্ট হয় তাহলে রেজাল্ট আরও বেশি পাওয়া যায়। যেমন লেজি আইতে আমরা চিকিৎসা দিয়ে থাকি যে যেই চোখটা লেজি সেই চোখটাকে সচল করার জন্য আমরা যেই চোখটা ভালো সেই চোখটাকে আমরা দিনের একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা বন্ধ করে দিই। বন্ধ করে এমনভাবেই বন্ধ করা হয় যে ওই চোখটা দিয়ে সে কিছুই দেখতে পারবে না, এবং নির্দিষ্ট সময় বলতে 1.5 থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম। ওই 1.5 থেকে 2 ঘন্টা বাচ্চাটা এক জায়গায় নীরবে বসে চোখের কাজ করবে, এরকম যাতে চোখে প্রেশার পড়ে এরকম কোনো কাজ করতে হবে যাতে করে লেজি আইটা সচল হয়। এই কাজটা করতে করতে যদি টানা 3 মাস করে আমরা ট্রিমেন্ডাস রেজাল্ট পেয়েছি।
দেখা গিয়েছে যে কোনো পেশেন্টের বেস্ট কারেক্টেড ভিশন হয়তো 618, হয়তো 3 মাস পরে আমরা দেখছি যে চট করে 612 কিংবা 6-9-এও চলে এসেছে, যদি বাচ্চাটা ঠিক মতো কাজ করতে পারে। আর সেক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় দুইটা চোখই লেজি, মানে সমান তালেই সে দুইটা চোখে কম দেখছে। সেক্ষেত্রে আমরা এই ব্যায়ামটাই আমরা অল্টারনেট করে দিনে দুইটা ভাগে ভাগ করে দিই, যে দুই চোখে, একবার ডান চোখে 2 ঘন্টা, একবার বাম চোখে 2 ঘন্টা, এমন করে বাচ্চাটার ব্যায়ামটা আমরা চালু করতে বলি। ইভেন একটা সিঙ্গেল ডেও আমরা মিস করতে মানা করি। কোথাও বেড়াতে গেলেও আমরা বলি যে জিনিসটা যাতে করতে পারে প্রয়োজনীয় জিনিসপাতি নিয়ে যেতে সাথে করে। আঘাত পেলে বাচ্চাদের চোখে আসলে কি কি ধরনের সমস্যা হতে পারে? বাচ্চাদের চোখে আঘাত যেটা কমনলি দেখা যায়, যে হয়তো ছোট ভাই বোন আছে, নখের গুতা লাগলো, প্রথমত দেখা যায় কনজাংটিভাতে অনেক সময় সাবকনজাংটিভাল হেমোরেজ বলে আমরা দেখি, যে হয়তো রক্ত জমে যায়। তারপর আরেকটা একটু কিছুটা ডেঞ্জারাস হলেও বলতে হয় যে কর্নিয়াল অ্যাব্রেশন। কর্নিয়াল অ্যাব্রেশনটা খুব কমনলি দেখা যায় যে স্কুল গোয়িং বাচ্চাদের মধ্যে এটা দেখা যায়। আবার একটু যারা পেরিফেরির দিকে যেসব বাচ্চারা আছে তাদের তো দেখা যায় আসলে ওদের খেলাধুলার অভ্যাস থাকে, অনেক শার্প জিনিস নিয়ে তারা খেলাধুলা করছে, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ছানি পর্যন্ত পড়ে যায়। হ্যাঁ, আইরিশ প্রোল্যাপস হয়, মানে একটু দেখা যায় ট্রমাটা একটু সিভিয়ার কেস হয়ে যায়, কিংবা ট্রমাটিক ইউভিআইটিস হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আলটিমেটলি হয়তো ক্যাটারাক্টও ডেভেলপ করে যায়। আর হচ্ছে আপনার অনেক সময় গ্লোকোমা হতে পারে, যেটাকে আমরা অ্যাঙ্গেল রিসেশন গ্লোকোমা বলি, যে হয়তো বাইরে থেকে দেখে কিছুই বোঝা যাচ্ছে না, তবে বাচ্চাটার প্রেশার হাই চোখের। কেন হচ্ছে? ওটা হয়তো ব্লান্ট ট্রমার কারণে, কোনো কারণে তার চোখের যে আমাদের অ্যাঙ্গেলগুলো আছে, অ্যাঙ্গেল রিসেশন হয়ে গিয়েছে, অ্যাঙ্গেলটা ছিঁড়ে গিয়ে তখন ওখানে প্রেশারটা বাড়ছে। তো সেই ক্ষেত্রে আর কি দেখা যায় যে জিনিস, মানে এই সমস্যাগুলোর তখন জটিলতা তখন আরো বেশি হয়ে যায়। এক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? চিকিৎসা পদ্ধতি যেটা আমি প্রথমে বললাম যে সাবকনজাংটিভাল হেমোরেজ, খুব বেশি হেমোরেজ না হলে অ্যাকচুয়ালি আমরা ওটাকে অবজারভেশনেই রেখে দিই, দরকার নেই, খালি বলতে পারি যে ভিটামিন সি রিচ খাবার খেতে এটা চলে যায় ইভেনচুয়ালি। কর্নিয়াল অ্যাব্রেশন তো আমরা একটু রেস্ট্রিক্ট করে দিই, যে চোখটাতে যাতে রেস্ট নেয়, প্যাড ব্যান্ডেজ করে দিলে বেটার, যেহেতু বাচ্চারা হাত দেয়, পানি দেয়, তাতে সেটা যাতে না করতে পারে, সেটা হলে মানে ব্যান্ডেজ করে দিলে বেটার রেজাল্ট পাওয়া যায়। সাথে অ্যান্টিবায়োটিক ড্রপ অয়েন্টমেন্ট তো আছেই। আর বাকি যেগুলো বললাম, যে সাপোজ আইরিশ প্রোলাপস বলেন কিংবা মানে ট্রমাটিক ক্যাটারাক্ট বলেন, সেগুলোর হচ্ছে একদম ইমিডিয়েট হচ্ছে আপনার সার্জারি প্রসিডিউরে যেতে হবে। ইভেন অ্যাঙ্গেল রিসেশন গ্লোকোমাতেও আপনার তখন সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হবে, তাছাড়া বাচ্চার ধীরে ধীরে দৃষ্টিটা কমে যাবে এবং এটা কোনোভাবেই আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। আরওপি এটি আসলে কি এবং এর চিকিৎসা করানো কতটুকু জরুরি? আরওপি মানে হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিওর বেবিস, ঠিক আছে? আমাদের এখন এই যুগে দেখা যাচ্ছে যে প্রিম্যাচিওর বেবির সংখ্যাটা অনেক বেড়ে গিয়েছে কোনো একটা কারণে, হয়তো বলতে পারেন যে আমি যদি আরো একটু পিছনের দিকে যাই, যে হয়তো ইনফার্টিলিটি বেড়েছে, কিছুটা ইনডিউসিং মেডিসিনস খেয়ে হয়তো প্রিম্যাচিওর বেবির সংখ্যাটাও বেড়েছে। আমরা যেটা কিছু আমাদের ক্রাইটেরিয়াস আছে আরওপিটা আমরা তখনই বলছি যদি একটা বাচ্চা সাপোজ 40 উইকস অফ জেস্টেশনের আগে, যদি 35 উইকসের আগে যদি জন্ম নেয় এবং তাদের ওজন যদি লেস দ্যান 2 কেজি, আমরা সাধারণত বলি যে 1.5 কেজি, বাট আমাদের দেশের অ্যাসপেক্টে 2 কেজির কম হওয়া বাচ্চাদেরকেই আমরা অ্যাকচুয়ালি রিস্কি জোনে ফেলতে প্রায়োরিটি দেই। আর হচ্ছে এটার কারণ হলো আপনার রেটিনাল ভেসেলস যেগুলো, সেই ভেসেলসগুলো পুরোপুরিভাবে একদম ম্যাচিওরভাবে যদি গঠনগতভাবে ম্যাচিওর হওয়ার জন্য 40 উইকস অফ জেস্টেশন প্রয়োজন। সেই ক্ষেত্রে কোনো বাচ্চা যদি 35 উইকসের আগেই জন্ম নেয়, অবশ্যই তাদের রেটিনাল ভেসেলসগুলো রিস্কি অবস্থায় থাকছে। জরুরি না যে তাদের সমস্যা হবেই, বাট অবশ্যই সেটার স্ক্রিনিংয়ের প্রয়োজন। এবং সাধারণত দেখা যায় 2 কেজির নিচে যেসব বাচ্চাদের জন্ম হয় তাদের শ্বাস প্রশ্বাস নিতেও একটু কষ্ট হয়, দেখা যায় তাদের এনআইসিইউতে ভর্তি থেকে অক্সিজেনের মাধ্যমে তাদেরকে কিছুদিন রাখা হয়। ওই অক্সিজেনের এক্সপোজারটাও কিন্তু রেটিনাল ভেসেলসের উপরে এফেক্ট আছে ডিরেক্টলি। সো ওই জিনিসগুলো আমাদের মাথায় রেখে সাথে সাথে বাচ্চাটাকে বলতে হবে, বাচ্চার প্যারেন্টসকে বলতে হবে যে যখনই হসপিটাল থেকে ডিসচার্জ হবে অবশ্যই জন্মের 4 সপ্তাহের মধ্যে বাচ্চার একটা আরওপি স্ক্রিনিং প্রয়োজন। আচ্ছা। এবং সেই ক্ষেত্রে অফথালমোলজিস্টের রোল কিন্তু পড়ে, আগের রোল কিন্তু পেডিয়াট্রিশিয়ানের, আগের রোল হচ্ছে নিউনেটোলজিস্টের, আগের রোল হচ্ছে অবস্টেট্রিশিয়ানের, ঠিক আছে? সো বলতে পারেন এটা টিম ওয়ার্ক। এই অ্যাওয়ারনেসটা কিন্তু শুধুমাত্র অফথালমোলজিস্টের মধ্যে থাকলে হবে না, এটা একটা টিম ওয়ার্ক। আমাদের শুরু থেকে বাচ্চাদের গার্জিয়ানকে আমাদের বারবার তাদেরকে এটা আমাদের মাথায় দিতে হবে যে আপনারা হসপিটাল থেকে ডিসচার্জের পরে আগে একজন অফথালমোলজিস্টকে দেখাবেন।
তারপরের কাজ অফথালমোলজিস্ট ভিট্রিও-রেটিনা স্পেশালিস্ট তো করবে, সেটা পরের কথা। আর অনেক সময় কিছু বাচ্চাকে দেখা যায় 1 মাসেরও বেশি হসপিটালে কিংবা এনআইসিইউতে থাকা লাগে, তখন সেই ক্ষেত্রে এনআইসিইউর ডক্টরদের দায়িত্ব হবে যে তাদের হাসপাতালে যদি অফথালমোলজিস্ট থাকে তো খুবই ভালো, তা না হলে অবশ্যই গেস্ট কোনো অফথালমোলজিস্টকে ওনারা ইনভাইট করে ওই বাচ্চার চোখটা চেক করে দিবেন। এই অ্যাওয়ারনেসটা খুব বেশি প্রয়োজন, তাহলে পরে আমরা অনেক বাচ্চার দৃষ্টিটা আমরা রক্ষা করতে পারবো। খুব আর্লি স্টেজে এটা চিকিৎসা সম্ভব এবং একদম ভালো থাকে বাচ্চা। নিশ্চয়ই চোখের নানাবিধ সমস্যার লক্ষণ উপসর্গের কথা আপনার কাছ থেকে শুনছিলাম, চিকিৎসার বিষয়গুলো শুনছিলাম। ঢাকা আই কেয়ার হসপিটালে এই যে চিকিৎসার ব্যাপার বলছিলাম, আপনি বলছিলেন যে নানা ধরনের চিকিৎসা পদ্ধতিও রয়েছে, সেগুলো আসলে সব নিশ্চিত করা সম্ভব হচ্ছে কিনা এবং সুযোগ সুবিধার যে ব্যবস্থাপনাটি ঢাকা আই কেয়ার হসপিটালে কেমন দেখছেন আপনি? জি, ঢাকা আই কেয়ার হসপিটালে যখনই কোনো বাচ্চা আসছে তখন একদম শুরু থেকে বাচ্চার যে সমস্ত চিকিৎসার দরকার, পাওয়ার চেক করা থেকে শুরু করে সমস্ত কিছু, পাওয়ার কেন কম আসছে সেটার ভিতরে যেটা কালার ফান্ডাস ফটোগ্রাফি অনেক সময় করা হয়, কিংবা তার পাওয়ার কেন বেড়ে যাচ্ছে, চোখের দৈর্ঘ্যের সাথে রিলেটেড কিনা, যেটা আমরা অ্যাক্সিয়াল মায়োপিয়া বলে থাকি। অ্যাক্সিয়াল মায়োপিয়া মেজার করার জন্য যে ইনস্ট্রুমেন্টটা প্রয়োজন, অপটিক্যাল বায়োমেট্রি আমরা যেটাকে বলে থাকি, সেই সুযোগ সুবিধাটাও আছে। কোনো কারণে যদি আমাদের বাচ্চার আঘাতজনিত কারণে সাপোজ গ্লোকোমা ডেভেলপ করলো, তখন আমরা অবশ্যই গ্লোকোমা বিশেষজ্ঞের কাছে সাথে সাথে আমরা রেফার করে দিতে পারছি, ভিট্রিও-রেটিনা ডক্টরের কাছে রেফার করে দিতে পারছি। সো একটা বাচ্চার শুরু থেকে শেষ পর্যন্ত যেই সমস্যাগুলো হতে পারে এবং রিলেটেড যা ইনভেস্টিগেশন আছে, আমরা সমস্ত সুবিধা এখানে দিতে পারছি বাচ্চাদেরকে। অর্থাৎ সমন্বিত ব্যবস্থাপনা আপনাদের এখানে রয়েছে। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, প্রাথমিক অবস্থায় চোখের রোগ নির্ণয় এবং যথাসময়ে সঠিক চিকিৎসা করা গেলেই আমাদের চোখ যেমন সুস্থ থাকবে, তেমনি আজকের প্রতিটি শিশু পাবে স্বচ্ছ এক আগামীর অবলম্বন। সবার জন্য তেমনি এক আলোকিত দৃষ্টিশক্তির প্রত্যয়েই আমাদের পথ চলা। আপনাদের সবাইকে আগামী সপ্তাহের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে এবং সবার জন্য সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টির প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।